বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে যেমন অনেক কিছু বলার আছে, তেমনি অনেক কিছু করারও আছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন স্বাধীনতার ৫৫ বছরে এসে ঠিক যতটা এগোনো দরকার ছিল, এটা বোধহয় এক বাক্যে সবাই স্বীকার করবেন যে ততটা আসলে এগোতে পারেনি। কখনো এক স্টেপ এগুলে ৩ স্টেপ পিছিয়ে গেছে। আমরা অনেক স্বীকৃতি অর্জন করেছি, অনেক সাফল্য অর্জন করেছি, কিন্তু ওই সাফল্য থেকে আবারও এগিয়ে যাওয়ার যে কথাটা ছিল সেটা আর কখনো হয়নি। হয়তো ওই সাফল্যটা ওখানে আটকে আছে কিংবা আরও অনেকখানি পিছিয়ে গেছে। সবশেষ আমরা কয়েকটা বড় ডিসিপ্লিন যদি দেখি, বড় কয়েকটা আসর দেখি, বড় কয়েকটা গেম দেখি, সেটা হোক সাব গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস কিংবা অলিম্পিকের মতো আসরে। আমরা অলিম্পিকে অনেক দিন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেছি, কিন্তু সবশেষ দুটো আসরে আমরা দেখেছি আমরা সরাসরি সেখানে খেলবার যোগ্যতা অর্জন করেছি। কিন্তু শুধু অভিজ্ঞতা অর্জন করে ফিরে আসা ছাড়া পদক অর্জনের সাহসিকতা এখন পর্যন্ত আমরা দেখাতে পারিনি। এই যে কেন পারিনি, কোন জায়গায় ল্যাকিংস আছে, কেন আমরা এগোতে পারছি না, এই সব সমস্যা খুঁজে বের করবার জন্য গঠন হয়েছে নতুন একটা কমিটি, যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল। এবং এই দলটা আসলে কিভাবে কাজ করবে, এই দলটা কিভাবে করে দেশের ক্রীড়াঙ্গনকে সহযোগিতা করবে, কিভাবে এগিয়ে নেবে যাতে করে আর পিছিয়ে পড়তে না হয়, সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, এই বিষয়গুলো নিয়েই এই দলটার আসলে কার্যক্রম। আর এইসব নিয়ে কথা বলতে আজকে দুজন খুব গুণী মানুষকে আমরা পেয়েছি, যারা নেতৃত্ব দিচ্ছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলকে। ঠিক আমার বাঁ পাশে যাকে দেখতে পাচ্ছেন, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, নিয়াজ মোরশেদ, বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার, খুবই পরিচিত একজন মুখ। এবং ডান পাশে যে মানুষটা বসে আছেন তিনিও কম পরিচিত নন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী। দুজন মানুষকে নিয়েই আমরা কথা বলবো। তার কারণটা হচ্ছে জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক হচ্ছেন এই নিয়াজ মোরশেদ, এবং ডান পাশে যিনি বসে আছেন জাহেদ পারভেজ চৌধুরী, তিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং তারা এই দলটাকে এগিয়ে নেওয়ার কাজ করবেন। এবং কতজন সদস্য এখানে রয়েছেন, শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি নয়, সারা বাংলাদেশে ক্রীড়াঙ্গনটাকে ছড়িয়ে দেওয়ার জন্য একেবারে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করবার জন্য তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে তাদের সাথে কথা বলবো। শুরুতেই নিয়াজ ভাইয়ের কাছে যেতে চাই। নিয়াজ ভাই নিশ্চয়ই ভালো আছেন, এবং সবচেয়ে আশার খবর যে আপনারা এটা করতে পেরেছেন এবং ইলেকশনের আগেই এই জাতীয়তাবাদী ক্রীড়া দলটা আপনারা গঠন করতে পেরেছেন। এরপরে আসলে সরকারও গঠন করেছে বিএনপি। সব কিছু মিলিয়ে যদি একটু শুরুটা বলেন যে আসলে কোথা থেকে এই চিন্তাটা আসলো এবং আপনাদের আসলে কোন লক্ষ্য নিয়ে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন? না, এটা আসলে আমিনুলের ব্রেইন চাইল্ড। উনি এটা চিন্তা করেছেন এবং একটা পর্যায়ে আমাকে অ্যাপ্রোচ করা হয় যে আমি আহ্বায়ক হব কি না। তো আমি তো সবসময় বিএনপির সমর্থক ছিলাম, বাট কখনো কন্ট্রিবিউট করার সুযোগ পাইনি, কারণ আমি সরাসরি রাজনীতির সাথে তো জড়িত না। সো আই থট দ্যাট ইজ গুড অপরচুনিটি টু কন্ট্রিবিউট সামথিং। তবে আমার যেটা এই পুরো উদ্যোগটা নিয়ে ভালো মনে হচ্ছে যে দেখা যায় যে সমস্ত ডিসিশন মেকিংয়ে সামহাও ক্রীড়াবিদরা সবসময় একটা গৌণ ভূমিকা পালন করে এবং তাদের ভয়েসটা শোনা যায় না। তো আই থিঙ্ক দিস উইল মেক আ বিগ ডিফারেন্স এটা, কারণ যেহেতু আমরা সরাসরি এই সরকারি দলের সাথে জড়িত, সেখানে আমাদের মনে হয় এখানে যেহেতু আমাদের কমিটিতে সকলে কিন্তু খেলোয়াড়, সো আমাদের বক্তব্যটা এখানে আমার মনে সুন্দরভাবে আমরা প্রকাশ করতে পারবো এবং একটা মতামত রাখতে পারবো, যেটা আগে হয়নি। আগে দেখা যায় যে অর্গানাইজার কিংবা অন্য কেউ ওই কাউকে দিয়ে ফোন করিয়ে এটা ওটা করিয়ে একটা আধিপত্য বিস্তার কিংবা এই ধরনের জিনিস করে এবং খেলোয়াড়রা সাইডলাইন হয়ে যায়। তো আই থিঙ্ক এদিক থেকে কিন্তু আমার মনে হয় দিস উইল মেক আ বিগ ডিফারেন্স। অ্যাবসলিউটলি। একটু জাহেদ ভাইয়ের কাছে যেতে যাতে নিয়াজ ভাই যেটা বলছেন, আপনারা এই সংগঠনটা গঠন করেছেন বা এই ক্রীড়া দলটা গঠন করেছেন সব স্পোর্টসের লোকজন, এবং বাংলাদেশে যত ডিসিপ্লিন আছে অলমোস্ট সব ডিসিপ্লিনেরই এখানে মানুষ রয়েছেন, সাবেক খেলোয়াড়, সংগঠক, প্রত্যেকে এখানে রয়েছেন। এবং প্রথমে 141 জনের কথা শুনেছিলাম, সে কলেবরটা আরও বেড়েছে এখন। নিয়াজ ভাই যেটা বললেন যে আসলে তাদের ভয়েসটা তারা রেইজ করতে পারতেন না, ক্রীড়াবিদরা তারা হয়তো কন্ট্রিবিউট করেছেন খেলোয়াড় হিসেবে, সংগঠক হিসেবে দীর্ঘদিন, কিন্তু আসলে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর সেই সুযোগটা তারা পাননি। আপনাদের এই ক্রীড়া দলের মাধ্যমে সেটা কতটুকু আসলে সম্ভব হবে, আপনি কি মনে করেন? ওয়েল, অ্যাকচুয়ালি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র বিনির্মাণে কিছু পরিকল্পনা নিয়েছেন, তার মধ্যে ক্রীড়া অন্যতম। আপনারা জানেন স্পোর্টস নিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা ভিশনারি চিন্তাভাবনা করেছেন, আর এটা বাস্তবায়নের অংশ হিসেবে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাই কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন প্রত্যেকটা সেক্টরে যে সেক্টরে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা সম্পন্ন তাকে কাজে লাগালে
এটা ডেভেলপ হওয়া সম্ভব। ওই ক্ষেত্র বিবেচনা করে উনি বাংলাদেশের যারা স্বনামধন্য ক্রীড়াবিদ রয়েছেন, যারা ইন্টারন্যাশনালি সাকসেস এনে দিয়েছেন এবং ঘরোয়া যে ন্যাশনালি যে পারফর্ম করেছেন, তাদের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে একদম তৃণমূল পর্যায়ে, যেটা আপনিই বলেছেন, তৃণমূল পর্যায় থেকে যেমন এখন আমরা সেন্ট্রালি কাজ করছি, প্রত্যেকটা জেলা, দেন উপজেলা, তারপর ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে ক্রীড়াবিদ কীভাবে নিয়ে আসবে, ওটার জন্য একটা সাংগঠনিক কার্যক্রম থাকা প্রয়োজন। ওই বিবেচনা করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল গঠিত হয়। এটার মাধ্যমে আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের, যেমন ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, এই যে শুটিং, আর্চারি, সুইমিং, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক, এমনকি আপনারা জানেন আমাদের আর্ম রেসলার ক্রীড়াবিদ পর্যন্ত রয়েছে। তো আমরা এটা এমনভাবে পরিকল্পনা করি যাতে প্রত্যেকটা গেমসে যে যে ক্ষেত্রে দক্ষ তাদের কাজে লাগিয়ে কিভাবে ক্রীড়াবিদ তৈরি করা যায় এবং পরামর্শ দেওয়া যায়, উইথ নেতৃত্ব আসা যায়। যেমন নর্মালি হয় কি আমাদের স্পোর্টসে রাজনীতিবিদরা বা অন্যান্য সেক্টরের লোকরা এসে ক্রীড়াতে নেতৃত্ব দেয়। সো এই ক্ষেত্রে আমাদের যেটা হবে কি, এখন ক্রীড়াবিদরাই সঠিক জায়গায় সঠিক নেতৃত্ব দেবে, ফুটবলাররা ফুটবলের নেতৃত্ব দেবে, ক্রিকেটাররা ক্রিকেটের নেতৃত্ব দেবে, যাতে তাদের মাঠের এক্সপিরিয়েন্সটা তারা বাস্তবে কাজে লাগাতে পারে। অ্যাবসলিউটলি, একটা চমৎকার কথা আপনি বলেছেন। এই প্রসঙ্গ নিয়েই নিয়াজ ভাইয়ের কাছে আসতে চাই যে আপনাদের যখন এই কমিটিটা গঠন হয় তখন আপনাদের এই ডিক্লারেশনটা ছিল যে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে ক্রীড়াঙ্গন। সেটা আসলে কতটুকু সম্ভব? যতটুকু পারা যায়, বাট আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে আপনাকে যেটা অথরিটি আছে যারা, তাদের সাথে আপনাদের এই ধরনের গ্রুপগুলি কিংবা ফেডারেশন কিংবা অন্যান্য অঙ্গ সংগঠনগুলি একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে। যেটা আপনি যদি অপোজিশন থেকে লোক নেন, এটা অনেক সময় কনফ্লিক্ট সৃষ্টি হয়। হ্যাঁ, তো এটা একেবারে 100% প্রভাব মুক্ত করা যাবে না, তবে এটুকু বলা যায় যে যাতে খুব বড় ধরনের গ্রোস কোনো অবিচার না হয় বা কোনো অনিয়ম না হয় রাজনৈতিক বিবেচনায়, এইটুকু খেয়াল করতে হবে। কিন্তু কিছুটা অ্যালাইনমেন্ট থাকবেই, নইলে উল্টা এগুলি পরিচালনাতে আরও অসুবিধা সৃষ্টি হবে। ওকে, আরেকটা বিষয় জাহিদ ভাই বলছিলেন যে আসলে একেবারে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে নিয়ে আসা কিংবা ক্রিকেট ফুটবলের বাইরে আসলে আমাদের দেশে অন্যান্য যে ডিসিপ্লিনগুলো রয়েছে তারা অনেক সময় দেখি যে আমরা ইন্টারন্যাশনাল এরেনা থেকে সাফল্য বয়ে নিয়ে আসছি, কিন্তু আসলে ক্রিকেট ফুটবলের এত বেশি জনপ্রিয়তা যে এই ডিসিপ্লিনগুলো আসলে ওইভাবে প্রচারের আলোয় আসে না। সেই জায়গাটা নিয়ে আসলে আপনাদের চিন্তা ভাবনা? আমি একটা প্রথম আলোর অনুষ্ঠানে বোধহয় এবারের অনুষ্ঠানটা আমি একটা স্পিচ দিয়েছিলাম, অ্যান্ড এইটাই ছিল প্রতিপাদ্য বিষয়। অ্যান্ড ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন যে আমাদের অ্যাকচুয়ালি এই দুটা কি তিনটা অর্থকারী খেলা বাদ দিয়ে বাকিগুলোতে কিন্তু আমরা কনসেন্ট্রেট করছি না। আমরা যথেষ্ট টাকা পয়সা বিনিয়োগ করছি না, যথেষ্ট স্পন্সরশিপ পাচ্ছি না, এবং যে জন্য আমাদের খেলোয়াড়রা হারিয়ে যাচ্ছে, পদকগুলি হারিয়ে যাচ্ছে। গ্র্যান্ডমাস্টার হচ্ছে না 19 বছর গ্র্যান্ডমাস্টার করা। তো এইটা আসলে একটা বিরাট প্রবলেম। আমার মনে হয় যে স্পেশালি এবার আমরা আশা করি, যেহেতু মানে জাতীয়তাবাদী দলের একটা অন্যরকম নজর আছে স্পোর্টসের দিকে, এটা দুটা দিকে কিন্তু আমাদের স্পোর্টসের ছড়িয়ে দেওয়া, স্পোর্টস ফর অল আপনারা জানেন, আপনি এজেন্ডায় দেখেছেন যে ক্লাস 4 থেকে বাধ্যতামূলক করা হচ্ছে কতগুলো স্পোর্টস। সো স্পোর্টস ফর অল, এবং অলসো রোল মডেল তৈরি করার যে ফ্যাক্টরি, আমরা যেগুলোতে জড়িত আছি, আপনিও এই ইন্ডাস্ট্রিতে জড়িত। সো এইটা যাতে বিকশিত হয়, আমি মনে করি যে এখানে আমাদের বিশেষ চাপ দিতে হবে, এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এখানে আমাদের অর্থায়ন বাড়াতে হবে, সেটা বেসরকারি খাতে হোক এবং অথবা সরকারি খাতে হোক। এছাড়া এখান থেকে উত্তরণ সম্ভব নয়, এবং প্রপার লক্ষ্যে দিতে হবে এই অর্থটা খরচ করার জন্য। আপনারা তৃণমূল পর্যায় থেকে কাজ করবেন বা প্রতিভা অন্বেষণ করবেন, পাশাপাশি প্রত্যেকটা ডিসিপ্লিন যাতে অর্থনৈতিক সহযোগিতাটা পায় সেটা নিয়ে কি আপনারা কাজ করবেন? সেটা নিয়ে কি আপনারা সরকারের যে পদক্ষেপগুলো নিয়েছে সেখানে আপনারা কীভাবে সহযোগিতা করবেন? ওয়েলে আপনারা জানেন অলরেডি যে 9টি ক্রীড়া পরিকল্পনা অলরেডি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে, তার মধ্যে কিন্তু অর্থের কিভাবে নিশ্চয়তা নিশ্চিত করবে এটা কিন্তু দেওয়া আছে। যেমন বাংলাদেশ যে কর্পোরেট হাউসগুলো আছে তাদেরকে কিভাবে ইনক্লুড করা হবে। বিগত সময় এক সময় ছিল আমাদের দেশের কালচারের মধ্যে, যেমন বাংলাদেশে বড় বড় ল্যান্ড কাস্টম, সি কাস্টম, তারপর বিসিআইসি, তারপর রেলওয়ে, বিআরটিসি, এই ধরনের মতো প্রতিষ্ঠান এক সময় সরকারিভাবেই প্লেয়ারদের কিন্তু কন্ট্রিবিউশন করার সুযোগ ছিল। এখন আবার সেইভাবে যেমন পাবলিক প্রাইভেট যে কোম্পানিগুলো বাংলাদেশের বড় বড় রয়েছে তাদের সাথে আমরা একসাথে কথা বলে প্রত্যেকটা ফেডারেশনকে তাদেরকে ইনক্লুড করে যাতে তারা অর্থ যোগানটা নিশ্চিত করতে পারে। এবং আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যে ক্রীড়াকে পেশা হিসেবে নিয়ে আসা, তার জন্য অর্থ মেন ফ্যাক্টর।
একটা খেলোয়াড় যদি এসে তার অর্থ নিশ্চয়তা না থাকে তখন কিন্তু সে ক্রীড়ামুখী হবে না। এখানেই কিন্তু সরকার প্রথম এবং প্রধান গুরুত্ব দিয়েছে। আমরা অলরেডি জানেন, অলরেডি যারা ন্যাশনাল ক্রীড়াবিদ রয়েছে প্রত্যেকটা সেক্টরে তাদেরকে একটা বেতনের আওতায় অলরেডি সরকার নিয়ে আসতেছে। সাথে সাথে আপনারা জানেন আমাদের চতুর্থ শ্রেণী থেকে যে বাচ্চারা কীভাবে প্রফেশনাল প্লেয়ার রেডি হবে স্কুল পর্যায়ে থেকে অলরেডি ইন হচ্ছে। সাথে সাথে নতুন কুড়ির মাধ্যমে প্রতিভা বিকশিত হবে। সাথে সাথে আপনারা জানেন বাংলাদেশে এখন যে বিকেএসপিগুলো রয়েছে প্রত্যেকটা বিভাগীয় বিকেএসপি হবে, পাশাপাশি 64টা জেলায় স্পোর্টস ভিলেজ হবে, যার কারণে প্রত্যেকটা জেলার ক্রীড়াবিদ তার জেলাতেই ট্রেনিং করার নিশ্চয়তা পাবে। অর্থটা আসলে বিশাল একটা ফ্যাক্টর, যার কারণে বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণ যে 8টা পরিকল্পনা তার মধ্যে আমি অলরেডি বলেছি আপনাদের ক্রীড়াকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে। আপনারা জানেন স্পোর্টস এমন একটা মাধ্যম যেটা পুরো বিশ্বের কাছে পরিচিত করতে একটা পদকই যথেষ্ট। আপনি যদি অলিম্পিকে গোল্ড নিয়ে আসেন কিংবা কমনওয়েলথ থেকে গোল্ড মেডেল নিয়ে আসেন বা সাফ এশিয়ান গেমস, তখন কিন্তু পুরো বিশ্ব বাংলাদেশকে জানতেছে। তো আমাকে সামরিক শক্তি দিয়ে সেরা হইতে হবে এমন কোনো কথা নেই। স্পোর্টস একটা সফট পাওয়ার, ওটার মাধ্যমে আমরা বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি করতে পারি। আমরা আশা করতেছি এই ধরনের কার্যক্রম যেটা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অলরেডি হাতে নিয়েছে, এটা সঠিক পরিকল্পনা বাস্তবায়নে আমরা সহযোগী হিসেবে কাজ করে যাব। ইনশাল্লাহ বাংলাদেশ একটা স্পোর্টসে ভালো একটা অবস্থান তৈরি করবে বলে মনে করি। রাইট। আপনারা ইলেকশনের আগেই আপনারা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছিলেন, সেগুলোর আমরা দৃশ্যমান হতে দেখেছি। বিভিন্ন টুর্নামেন্ট আপনারা অর্গানাইজ করেছেন। এখন আপনারা আসলে কোন কোন পদক্ষেপ হাতে নিয়েছেন এবং প্রথম কোনগুলোকে চিহ্নিত করেছেন যে এই বিষয়গুলো নিয়ে কাজ করা আমাদের জরুরি, এগুলো নিয়ে কাজ করতে হবে, এগুলো স্পেসিফিক যদি কিছু বলেন। বেসিক্যালি আমরা আগে যখন 5 আগস্টের পরবর্তীতে আপনি নিজে অনেক টুর্নামেন্টে এসব দায়িত্ব পালন করেছেন, আপনি জানেন, কভার করেছেন আপনি। এখানে আমরা ফুটসাল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, বিভিন্ন জেলা পর্যায়ে আমরা কারাতে আয়োজন করেছি, আমরা দাবা আয়োজন করেছি, আমরা বিভিন্নমুখী খেলা আয়োজন করেছি। গত রমজান মাসটা আমরা অ্যাকচুয়ালি সাংগঠনিক দিকটা গুরুত্ব দিয়েছি। আমরা 64 জেলায় আমাদের জেলা কমিটিগুলো নিয়ে কাজ করতেছি। পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি হবে যাতে আমরা একটা সাংগঠনিকভাবে অবস্থান করতে পারি। পাশাপাশি আমরা আমাদের একটা পরিকল্পনা রয়েছে আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করা। এটা হয়তো ফুটবল হতে পারে কিংবা ক্রিকেটও হতে পারে, বা একটা এমন হতে পারে আমরা একটা স্পোর্টস কার্নিভাল করতে পারি। স্পোর্টস কার্নিভালের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা গেমসকে আমরা ইনক্লুড করে তাদেরকে একটা জাগরণ সৃষ্টি, তাদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করতে পারে যে আমরা স্পোর্টসমুখী হন। আপনারা জানেন বিগত 5 আগস্টের পরবর্তী কিন্তু 18 মাস কিন্তু ক্রীড়াঙ্গন পুরাই স্থবির। ফেডারেশনগুলো একদম একটা স্থবির অবস্থায় আছে। সাথে সাথে জেলা উপজেলা ক্রীড়া নেই বললেই চলে। সো আমরা চাই আগে মাঠে খেলা আসার পর আমাদের যে পরিকল্পনা এগুলো করে একটা কোঅর্ডিনেট করে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো আশা করি। নিজ ভাই, আমাদের দেশে যে জিনিসটা হয় ধারাবাহিকতার অভাব, সেটা যে কোনো ডিসিপ্লিনেই। আপনি নিশ্চয়ই মনে আছে আপনাদের সময় যেই টুর্নামেন্টগুলো হতো, যে লিগগুলো হতো, সেগুলো একটা সময় এসে বন্ধ হয়ে গেছে। আরেকটা প্রবলেম হয় যে যখন যেই সরকার ক্ষমতায় থাকেন তখন দেখা যায় বিভিন্ন ব্যক্তির নামে কিছু টুর্নামেন্ট চালু করেন। যতদিন ওই সরকার থাকেন তখন ওগুলো খুব ভালোভাবে পরিচালিত হয়, ওগুলো ধারাবাহিকতা থাকে। কিন্তু সেই সরকার পরিবর্তন হয়ে গেলে সেই টুর্নামেন্টগুলো পরিবর্তন হয়, একটা বড় ধাক্কা। এই বিষয়গুলো নিয়ে কি আপনারা কাজ করবেন কিনা? সরকারকে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ থাকবে কিনা? না, আসলে মানে যেটা বললাম যে বড় দুটো খেলা তো অর্থায়ন সমস্যা না। এছাড়া যে খেলাগুলি আছে সেগুলি আমাদের অনুদানের উপর ডিপেন্ড করতে হয়। তো বিভিন্ন কারণে এই ধরনের আপনি যার নামের কথা বলছেন এটা হয়তো ইউজ করতে হয় টু ইজিলি গেট দ্য অনুদান অথবা অর্থ। বাট এটা আমার মনে হয় ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমাদের যেটা আপনি এর আগে বললেন যে আমাদের যে খেলাগুলো আগে ছিল সেগুলি কিন্তু আমরা এখন স্থবির হয়ে গেছে অনেকগুলি, যেগুলো আপনাকে বললাম যে শুটিংয়ে পদক আসে না, দাবায় গ্র্যান্ড মাস্টার নাই, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলি। আর্চারি একটু আশার আলো দেখাচ্ছিল, এখন আমি জানি না কী অবস্থা আছে, হয়তো ওইটাকেও একটু নার্চার করা যায়। তো এই প্রায়োরিটি স্পোর্টসগুলি কিন্তু আমার মনে হয় যে আর একটু অন্যভাবে চিন্তা করা উচিত, যাতে এগুলি থেকে আমরা ইমিডিয়েটলি রেজাল্ট পেতে পারি। একটা আপনি তো যেই রিসোর্স আছে সেটা তো লিমিটেড, আপনি সবখানে খরচ করতে পারবেন না, আপনাকে বুঝে শুনে খরচ করতে হবে। সে একটু প্রায়োরিটাইজ করতে হবে আপনাকে প্রথমত, যে এই খেলাগুলো থেকে আমরা রেজাল্ট আনতে পারি কিনা। কারণ রেজাল্ট আনলে হবে কি, তখন মিডিয়া অ্যাটেনশন আসবে,
সারা নেশনে অ্যাটেনশন আসবে, তখন আপনার জন্য কিন্তু আবার স্পন্সর পেতে সুবিধা হবে। আপনি যদি মিডিয়া থেকে হারিয়ে যান তাহলে নোবডি উইল বি ইন্টারেস্টেড। যদি মানুষের এরকম ধারণা হয় যে আচ্ছা 19 বছর গ্র্যান্ডমাস্টার আসেনি, তাহলে বোধ আর আসবেও না, আমি খামাখা এখানে কেন খামাখা আমার মানি এনার্জি নষ্ট করবো, স্পন্সর এই ধরনের চিন্তা করবে। তো আমার মনে হয় যে যদি এটা দেখা উচিত সরকারের, যে যেহেতু আমাদের রিসোর্সগুলো লিমিটেড, আমাদের কোথায় কোথায় আমাদের ইমিডিয়েটলি সাফল্য পাওয়ার সুযোগ আছে সেটাতে আমাদের কনসেন্ট্রেট করা উচিত এবং এই সাফল্যগুলো ঘরে আনা উচিত, এবং আবার এটাতে পুনর্জীবিত হবে পুরা ক্রীড়াঙ্গন যদি আমরা করতে পারি। অ্যাবসলিউটলি। জাহিদ ভাই, আপনার কাছে আসতে চাই। কেন্দ্রীয় কমিটিতে তো আপনাদের মানে সদস্য সংখ্যা বেড়েছে 171 সম্ভবত। এখন ডিসেন্ট্রালাইজ করার জন্য জেলা বিভাগীয় পর্যায়ে সেখানে আপনাদের অ্যাক্টিভিটিটা কী হবে? না, আমাদের জেলা কমিটিতে সেম আমরা ফরম্যাটটা রাখতেছি। এটা তো অ্যাকচুয়ালি ক্রীড়াবিদদের সংগঠন। এখানে কি সবাই এখানে অন্যান্য সেক্টরের লোক আসার তেমন একটা সুযোগ নেই। এখানে প্রত্যেকটা, যেমন মনে করেন চট্টগ্রাম জেলায় যারা যারা ক্রীড়াতে অবদান রেখেছেন, ফুটবল, ক্রিকেট বা আদার্স গেমসগুলোতে অবদান রেখেছেন, তাদেরকে কিন্তু আমরা ইনক্লুড করতেছি, যাতে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন কীভাবে ডেভেলপ করেছে তাদের মাধ্যমে, তাদের তো এগুলো সব কিছু জানা আছে তথ্য, তো তারা একটা পরিকল্পনা করবে। এটা বাস্তবায়ন করতে আমরা এই সেন্ট্রালি ওনাদেরকে সহযোগিতা করব। পাশাপাশি ওনাদের সাথে জেলা ক্রীড়া সংস্থাগুলোকেও আমরা একসাথে ট্যাগ করে দেবো, যাতে তারা একটা সমন্বয় করে কাজ করতে পারে। আসলে আপনার ক্রীড়াবিদদের হাতে যদি ক্রীড়াটা না যায়, মনে করেন মিডিয়ার ক্ষেত্রে আপনি মনে করেন আপনার কাজ যদি আমি করি, আমি তো প্রপার করতে পারবো না। ঠিক আমাদের দেশের প্রবলেমটাই হচ্ছে এইখানে, যে সেক্টর এক্সপিরিয়েন্স তাকে কাজে লাগে না ঠিক মতো। আমরা ওই ক্ষেত্রে কাজে লাগাবো, সাথে সাথে ওটার পিছনে যেটা অর্থ সেটা নিশ্চিত করার জন্য ওই যে কর্পোরেট হাউসগুলোকে চলে আসবে। সো আমরা যে জাতীয়তাবাদী ক্রীড়া দল অ্যাকচুয়ালি আপনার সরকারের সাথেও কাজ করে যাবে, যেহেতু উনি আমাদের যুব ক্রীড়া মন্ত্রী, উনি একজন ক্রীড়াবিদ ছিলেন। সো তার কারণে তার সাথে আমাদের কোঅর্ডিনেট করতে সহজ। উনি তার অন্যান্যর মতো না, অন্যান্য রাজনীতি যে ওনার আলাদা করে, উনি নিজেও অনেক কিছু ভালোভাবেই বুঝেন, জানেন, উনি নিজেই পরিকল্পনা করেছেন। সো উনি এই পরিকল্পনা বাস্তবায়নে ওনার সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে মনে করি। সেম কোয়েশ্চেনটা নিয়াজ ভাইয়ের কাছে। নিয়াজ ভাই, আপনারা তৃণমূল পর্যায়ে কাজ করবেন, আপনারা বিভিন্ন জেলা বিভাগেও আপনাদের কমিটি কাজ করবে। আপনারা একেবারে মফস্বল থেকে যে ক্রীড়াবিদদেরকে পিক করবেন, যাদের ট্যালেন্ট আছে তাদেরকে আপনারা নিয়ে আসলেন, এরপরে আপনারা সরকারের সাথে সমন্বয়টা কীভাবে করবেন? ওইটা অ্যাকচুয়ালি মূল ব্যাপারটা, কারণ আপনি এখানে ডিসি অফিসের ফান্ড থাকে, ডিএসএ ইনভলভ থাকে, কারণ অনেক সময় দেখা যায় যে প্রপার লোকের অভাবে কিন্তু এগুলি সঠিক পথে ধাবিত হয় না, এগুলো হয় ওয়েস্ট হয় অথবা মানে অপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়ে যায়। সো এখানে যদি আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, যেহেতু আমরা সব ক্রীড়াবিদরা আছে এখানে, তো তাদের একটা অ্যাক্সেস থাকবে আমাদের অর্গানাইজেশন থ্রুতে, তো তারা এই সরকারি এই মানে প্রতিষ্ঠানগুলিকে তারা প্রপারলি গাইড করতে পারবে, অ্যাডভাইস দিতে পারবে, তাদের সাথে একসাথে কাজ করতে পারবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আই থিঙ্ক। আমরা বোধহয় একেবারে শেষ দিকে চলে আসছি। একেবারে শেষের দিকে জাহিদ ভাইয়ের কাছে জানতে চাই। জাহিদ ভাই, বাংলাদেশের ক্রীড়াঙ্গন আপনারা কাজ করতে নেমে, যে ক্রীড়াবিদদেরকে আপনারা সাথে নিয়েছেন, এত এত ক্রীড়াবিদরা আপনাদের সাথে কাজ করছে, এইখানে কাজ করতে এসে ঠিক এই মুহূর্তে আপনার কাছে কি মনে হচ্ছে, এবং ক্রীড়াবিদদের সাথে আপনারা তো নিশ্চয়ই এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, তারা আসলে কি বলছেন এবং কতটুকু আশাবাদী, যেই ওয়েতে আপনারা এগুচ্ছেন সেটা নিয়ে কতটুকু আশাবাদী যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা হিউজ চেঞ্জ নিয়ে আসা সম্ভব, কিংবা যারা এতদিন আসলে ওই প্রসারের আলোয় আসতে পারেনি, বা যারা আসলে ট্যালেন্ট আছে কিন্তু নিজের ট্যালেন্টকে আসলে একটা ভালো স্টেজে তারা শো করতে পারেনি, সেটা নিয়ে আসলে কতটুকু আশাবাদী, কতটুকু সেটা কাজে লাগবে, কতটুকু আপনারা এগিয়ে যেতে পারবেন? আমরা আলহামদুলিল্লাহ খুবই আশাবাদী, কেননা আপনারা জানেন আমরা যাদের সাথে কাজ করতেছি তারা কখনো এইসব নেতৃত্বে আসার সুযোগ পায় না বিগত দিনে। তারা তাদের মধ্যে নিজেদের আগ্রহ সৃষ্টি হচ্ছে, এবং প্রত্যেকটা এই যে ভাই বললো শুটিং, আর্চারি, আমার সাথে সবার সাথে কারাতে সবার সাথে কিন্তু আমার যোগাযোগ হচ্ছে। সবাই কিন্তু উইলিংলি তারা তাদের গেমসটাকে কীভাবে ডেভেলপ করবে তারা পরিকল্পনা করতেছে, তারা ফেডারেশনের সাথে কীভাবে কোঅর্ডিনেট করবে এগুলো নিয়ে তারা মত বিনিময় করতেছে। অলরেডি আপনারা জানেন জেলা উপজেলা কমিটিগুলো অলরেডি অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে, নতুন করে কমিটি আসতেছে, সাথে সাথে ফেডারেশনগুলো নিয়েও একটা চেঞ্জ আসবে। সো তারা কনসার্ন, মানে তারা চিন্তা করছে আমার গেমসটা আমি কীভাবে ডেভেলপ করবো, আমি কীভাবে অবদান রাখতে পারি। সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যখন ক্রীড়াবিদ নিজেই উইলিংলি সজাগ হয়েছে। সাথে সাথে আমরা আশাবাদী, বাংলাদেশ আসলে 20 কোটির অধিক জনসংখ্যা রয়েছে। এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তর করে
আমরা যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে চিন্তা ভাবনা করেছেন, বাংলাদেশের জনগণকে দক্ষ জনশক্তি রূপান্তর করে তাদেরকে বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করার একটা সুযোগ করে দেওয়া। তো যেমন আমি আপনাকে বলি, আমাদের জিয়াউর রহমান উনি কী করেছেন, যে সেক্টরে এক্সপিরিয়েন্স লোকগুলো তাকে কাজে নিয়ে এসে দেশ গঠনে সহযোগিতা করেছেন। ঠিক আমরা প্রত্যেকটা গেমসের ক্রীড়াবিদকে বেছে নিয়ে এসেছি। সাথে সাথে এখানে ক্রীড়াতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে না বললে নয়, সেটা হচ্ছে স্পোর্টস ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি। এটা কিন্তু ক্রীড়াঙ্গনের বৃহৎ একটা পরিকল্পনা, ভেরি ইউনিক। যেমন বাংলাদেশের গার্মেন্টস শিল্পটা কীভাবে ডেভেলপ হয়েছে, যেহেতু আমাদের শ্রমবাজার সস্তা, এই শ্রমবাজারকে কাজে লাগিয়ে আমরা বিশ্বের মধ্যে কিন্তু গার্মেন্টস শিল্প একটা অবস্থান করছে। আমাদের এই ক্রীড়াঙ্গনের পরিকল্পনা হচ্ছে আমরা বাংলাদেশের যেগুলো ইকুইপমেন্টস রয়েছে, স্পোর্টসের সামগ্রী, এগুলো আমরা দেশে চাহিদা মিটিয়ে, এগুলো কিন্তু আমদানি নির্ভর বেসিক্যালি, এগুলো আমরা এখানে তৈরি করে দেশে চাহিদা মিটিয়ে সেটা যে বিদেশে রপ্তানি করে আমরা কিন্তু এখানে অর্থনৈতিক উন্নয়নে আমরা কাজ করতে যেতে পারবো। সাথে সাথে আমরা দক্ষ শ্রমের জনশক্তি হবে, বেকারত্ব নিরসন হবে, এটা দেশের ডেভেলপে বিশাল একটা এফেক্ট থাকবে বলে আমি মনে করি। সো এটা স্পোর্টস রিলেটেড, সেই জন্যই ক্রীড়াকে একটা বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে নিয়ে আসা হয়েছে। অ্যাবসলিউটলি। নিয়াজ ভাই, একজন নিয়াজ মোর্শেদ যখন এই ধরনের একটা সংগঠনের সাথে এই ধরনের একটা কমিটিতে থাকে, তখন অনেকেই বিষয়টা ইন্সপায়ার করে। এরকম অনেক ক্রীড়াবিদদেরকে আপনারা ইনক্লুড করেছেন এখানে কেন্দ্রীয় কমিটিতে কিংবা জেলা বিভাগে। সব কিছু মিলিয়ে আপনার দৃষ্টিতে কেমন, মানে কতটা মানুষকে এটা ইন্সপায়ার করবে কিংবা দেশের ক্রীড়াঙ্গনটাকে আসলেই কতখানি এগিয়ে নিতে সাহায্য করবে? আমি তো আশা করি একটু সময় লাগবে হয়তো, বাট আমরা এখন তো অর্গানাইজ করছি, বাট আশা করি যে ভবিষ্যতে এটা অবশ্যই আরও বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে। আমার এটাও পরিকল্পনা আছে যে আমরা হয়তো আরও যারা প্রমিনেন্ট লেজেন্ড আছে বাংলাদেশের, কিংবা যারা নামকরা খেলোয়াড় অর্গানাইজার আছে, তাদেরকেও আমরা হয়তো পরে ইনক্লুড করতে পারি, হয়তো উপদেষ্টা পরিষদ করে অথবা কিছু মানে ওই ধরনের কিছু করে। তা আমরা চাই যে আরও পার্টিসিপেশন বাড়ুক এবং সকল আমাদের যে খেলোয়াড় ফ্রেটার্নিটি, এটার সকল দিক থেকে, মানে সকল ডিসিপ্লিন থেকে লোকজন আসুক এবং এখানে এটাকে আরও রিচ সমৃদ্ধ করতে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রদর্শক, খুব দারুণ একটা আইডিয়া। এইরকম আইডিয়া আসলে আগে দেখা যায়নি বা এই ধরনের কার্যক্রম আগে দেখা যায়নি। শুধুমাত্র ডিএসএ রয়েছে, ডিএফএ রয়েছে, ফেডারেশন রয়েছে, এরকম অনেক অর্গানাইজেশন রয়েছে, ক্রীড়া পরিদপ্তর রয়েছে, এনএসসি রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে। কিন্তু এই জায়গাগুলোতে যারা ক্রীড়াবিদ বা সাবেক খেলোয়াড়, যারা সংগঠক, যারা হয়তোবা একটা লম্বা সময় ধরে সার্ভিস দিয়েছেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, কিংবা পরবর্তীতে এই সংগঠনগুলোর কোথাও তাদের আসলে ঠাঁই হয় না। তারা আসলে তাদের অভিজ্ঞতাকে যে কাজে লাগাবেন সেই সুযোগটা তারা পান না। অন্তত এই বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল যেটা গঠন হয়েছে, যারা স্পোর্টস নিয়ে কাজ করবে, সরকারের সাথে সমন্বয় করার চেষ্টা করবে, যারা সরকারকে সহযোগিতা করবে, প্রতিভা খুঁজে বের করার চেষ্টা করবে, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেই কাজগুলো তারা করবে। এবং এইখানে তাদের ঠাঁই হচ্ছে যেই ক্রীড়াবিদদের অন্য কোথাও আসলে হয়তো এভাবে জায়গা হয় না। যেমন একজন নিয়াজ মোর্শেদ, তিনি এটার সাথে যুক্ত হয়েছেন, আহ্বায়ক হিসেবে কাজ করছেন। ঠিক পাশে বসে আছেন জাহেদ পারভেজ চৌধুরী, তিনি এটার সাথে সদস্য সচিব হিসেবে কাজ করছেন, এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরকম অসংখ্য ক্রীড়াবিদ বাংলাদেশের, যাদের এর আগে কখনো কাজ করার সেভাবে সুযোগ হয়নি, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ হয়নি, এবারে অন্তত সেটা হবে। এবং তাদের অভিজ্ঞতাগুলো এক জায়গায় করে দেশের ক্রীড়াঙ্গনটা এগিয়ে যাবে এবং বাংলাদেশ যেই জায়গায় পৌঁছতে চায় কিন্তু পৌঁছতে পারেনি এখন পর্যন্ত, সেটা অ্যাচিভ করতে পারবে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সাফল্য অর্জন করবে, বিদেশের মাটিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়বে, সেটা আমাদের প্রত্যাশা এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের জন্য অনেক অনেক শুভকামনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.